আসসালামু আলাইকুম। আমি সাদমান হাফিজ। তো এখন হচ্ছে আমরা স্প্রিং 2022 এর কম্পিউটার ফান্ডামেন্টাল কোশ্চেন সলভিং নিয়ে ক্লাস করব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। এটা হচ্ছে আমাদের স্প্রিং 2022 এর যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাতে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 2 এর 1। কোশ্চেন 2 এর 1 কি বলছে এখানে? There are many trees in a garden of Daffodil International University in Daffodil Smart City. Among them, there are three trees, T1, T2, and T3, of heights 19 meter, 12 meters, and 23 meters. Draw a flowchart that finds the highest tree among the three trees in the garden. তো এখানে আমাদের বলছে আমাদের হচ্ছে ড্যাফোডিলে তিনটা গাছ আছে এমন, যেটার হাইট দিয়ে আছে T1, T2 এবং T3, এবং তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম যে হাইটের গাছ আছে সেটাকে বের করতে হবে। অর্থাৎ তিনটা নাম্বার দিয়ে আছে, আমাদের তিনটা নাম্বার থেকে ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে সেটা আমাদের ফাইন্ড আউট করে প্রিন্ট করতে হবে। তো এর আগে যে কোশ্চেন সলভিং ক্লাস করছিলাম সেটার মধ্যে আমরা হচ্ছে মিনিমাম নাম্বারটাকে প্রিন্ট করছিলাম, তো এবার আমরা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটাকে প্রিন্ট করবো। লজিক সেম, শুধু হচ্ছে আমাদের যে এটাকে কি বলে, এটাকে কম্পারিজনটা একটু আলাদা। তো আমরা প্রথমে চেক করি, আমরা হচ্ছে প্রথমে ইনপুট নিছি A1, A2 এন্ড A3। এখন আমি চেক করতেছি A1 এর চেয়ে A2 বড় কিনা। যদি A1 এর চেয়ে A2 বড় হয় তখন হচ্ছে A1 কার সাথে তুলনা করার জন্য যাবে? A3 এর সাথে তুলনা করার জন্য যাবে। তার মানে কি ইজ A1 ইজ গ্রেটার দেন A2। A1 যদি A2 এর চেয়ে বড় হয় তার মানে কি A1 যাবে কার সাথে তুলনা করতে? A3 এর সাথে। A1 তাহলে A2 এর সাথেও তুলনা হয়েছে, A3 এর সাথেও তুলনা হয়েছে। এখন A3 এর সাথে তুলনা করার পরে দেখতেছে যে এখানেও স্যাটিসফাইড, অর্থাৎ ট্রু। ট্রু হওয়ার কারণে এখানে প্রিন্ট হয়ে যাবে কি A1। যদি যদি এই ক্ষেত্রে A1 A2 এর চেয়ে বড় না হয় তার মানে কি A2 A1 এর চেয়ে বড়, তার মানে কি এখন বড় হচ্ছে A2। A2 এর তুলনা A1 এর সাথে হয়ে গেছে। এখন আমরা কার সাথে কম্পারিজন করব? A3 এর সাথে। এখন আমরা কম্পারিজন করব A3 এর সাথে, যে A3 A2 এর চেয়ে বড় না ছোট। যদি বড় হয় তখন হচ্ছে একটা দিকে যাবে, আর যদি ছোট হয় A3 A2 এর চেয়ে তখন হচ্ছে আমরা A2 কে বড় করে প্রিন্ট করে দিব। ঠিক আছে? যদি এই A2 ও প্রিন্ট না হয়, A1 ও যদি প্রিন্ট না হয়, অর্থাৎ শর্ত যদি এটার ক্ষেত্রেও স্যাটিসফাইড না হয়, এটার ক্ষেত্রেও যদি স্যাটিসফাইড না হয়, অর্থাৎ দুইটাই যদি নো হয়, তখন আমরা প্রিন্ট করে দিব কাকে? A3 কে। কারণ আমরা যদি A1 এর সাথে A2 কে এতদূর পর্যন্ত A2 হচ্ছে A1 এর চেয়ে বড়, সরি A1 হচ্ছে A2 এর চেয়ে বড়। সো এখন যদি আমরা কম্পারিজন করি এখানে A1 যদি A3 এর চেয়ে বড় নয় তার মানে কি A3 A1 এর চেয়ে বড়, সো দ্যাট A3 হচ্ছে A2 এর চেয়ে বড়। সো তখন আমরা প্রিন্ট করে দিব A3 কে। ঠিক আছে? এবং লাস্টে আমরা এন্ড করে দিব। দেন আমরা যদি নেক্সট প্রবলেমটাতে যাই, নেক্সট প্রবলেম হচ্ছে লোয়েস্ট নাম্বারের জন্য সুডো কোড। আগের বার হচ্ছে আমাদের হাইয়েস্ট নাম্বারের জন্য অ্যালগোরিদম চেয়েছিল, এবার হচ্ছে আমাদের লোয়েস্ট নাম্বারের জন্য চেয়েছে সুডো কোড। সুডো কোডের জন্য আমরা কি করব? তিনটার মধ্যে সুডো কোড T1, T2, T3 আমরা হচ্ছে ইনপুট নিলাম। দেন হচ্ছে আমরা ফাইন্ড আউট করব যে T1 ইজ স্মলার দ্যান যদি T2 হয়, এন্ড T1 ইজ স্মলার দ্যান T3 হয়। অর্থাৎ T1 T2 এবং T3 এর সাথে একই সময় যদি ছোট হয় তখন আমরা আউটপুট হিসেবে লোয়েস্টে T1 কে প্রিন্ট করব। যদি T2 এর সাথে এখন দেখবো T2 যদি হচ্ছে T1 এর চেয়ে ছোট হয় এবং T2 যদি T3 এর চেয়ে ছোট হয় তখন আমরা প্রিন্ট করব T2 কে। আদারওয়াইজ আমরা প্রিন্ট করব T3 কে। ঠিক আছে? যেহেতু দুইটা আছে না, তখন 3 নাম্বারটা অটোমেটিকলি হয়ে যাবে। দেন আমাদের হচ্ছে এখানে নাম্বার ফ্রম 1 to 100, 1 to 100 ডিভিজিবল বাই 5। তো এখানে আমাদের একটা হচ্ছে সিকোয়েন্স প্রিন্ট করতে হবে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার গুলো যারা 5 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে? 1 থেকে 100 পর্যন্ত নাম্বার আছে আমাদের 100টা। তো আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত একটা লুপ চালাই এবং প্রত্যেকবার আমাদের যে নাম্বার আসতেছে, যে আমাদের আয়ের যে আপগ্রেডেড মান আসছে বা আমাদের যে আপগ্রেডেড ভ্যালু আসতেছে, সেটাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করার পরে সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তখন আমরা সেই নাম্বারকে তাকে প্রিন্ট করে দিতে পারি। ঠিক আছে? তো এখন আমরা কি করছি, আমরা এখানে একটা ফর লুপ চালাইছি। সে ফর লুপ শুরু হয়েছে i সমান 1 থেকে। হ্যাঁ, i সমান 1 থেকে এবং চলবে কতক্ষণ পর্যন্ত? i সমান 100 অথবা i স্মলার দ্যান 100 ততদূর পর্যন্ত প্রত্যেকবার আমরা i এর ভ্যালু আপডেট করতেছি। ঠিক আছে? এখন আমরা কন্ডিশনের ভিতরে দিছি ইফ i% 5 i% 5 ইকুয়াল 0, অর্থাৎ 5 দ্বারা যদি ওই সংখ্যাটাকে ভাগ করার পরে তার ভাগশেষ 0 হয় তখনই আমরা শুধুমাত্র সংখ্যাটাকে প্রিন্ট করব। যদি 0 না হয় তখন আমরা সংখ্যাটাকে প্রিন্ট করব না। তার মানে কি সেটা নিঃশেষে বিভাজ্য না। সো এইভাবে যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স প্রিন্ট হবে যেগুলো নাম্বার 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে? এরপরের যে প্রশ্ন আছে কোশ্চেন 3 এর পরে হচ্ছে 4 এর ক্ষেত্রে আমাদের যে সেই গ্রেড ক্যালকুলেশন, আগের বার আমাদের গ্রেড ক্যালকুলেশনটা চেয়েছিল হচ্ছে নেস্টেড ইফ দ্বারা, এবার আমাদের গ্রেড ক্যালকুলেশন চাইছে সুইচ কেস দ্বারা। হ্যাঁ, এখন সুইচ কেস দ্বারা যদি আমরা এটাকে করতে চাই, তো এটা হচ্ছে আমাদের টোটাল প্রোগ্রাম। এই প্রোগ্রামটাতে আমরা কি করছি,
সরি, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন চেয়েছে। কোয়াড্রেটিক ইকুয়েশন কি এখানে আছে? আচ্ছা, 3 এর বি নাম্বারটা আমি মিস করে গেছি। 3 এর বি নাম্বারটা, কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন ম্যাথমেটিক্স। কনস্ট্রাক্ট এ সেট অফ প্রোগ্রাম কোড ইন সি ফাইন্ডস দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য আমরা গতবার বা লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ফ্লোচার্ট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। ঠিক আছে, তো সি প্রোগ্রামে আমরা কি করছি, কোয়াড্রেটিক ইকুয়েশনে যে ফর্মুলা সেটা হচ্ছে তোমরা সবাই জানো, না জানলে একটু তোমরা যদি খাতায় লিখে নাও ইন্টারনেট থেকে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি এই মুহূর্তে লিখতে পারতেছি না। তো এখানে আমরা ডাবল কেন নিয়েছি? ডাবল নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে ফ্র্যাকশনাল ভ্যালু আসতে পারে। হ্যাঁ, সো আমরা এখানে ডাবল নিয়েছি, তোমরা চাইলে ফ্লোটও নিতে পারো। ঠিক আছে, তো আমরা এখানে বেশ কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এ বি সি ডি, √1 √2, রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট। ঠিক আছে, দেন আমরা যেটা করছি সেটা হচ্ছে ইন্টার কোএফিসিয়েন্টস এ বি এন্ড সি। তার মানে আমাদের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের যে কোএফিসিয়েন্টস আছে বা কোএফিসিয়েন্টস এর যে ভ্যালু আছে সেগুলো আমরা এখানে ইনসার্ট করব। ইনসার্টের ফলে এ এর ভিতরে, বি এর ভিতরে এবং সি এর ভিতরে এখন আমাদের ভ্যালু স্টোর আছে। দেন আমরা জানি কি, দেন আমরা জানি যে হচ্ছে আমাদের রুট বের করার জন্য আমাদের মাইনাস বি, তার সাথে হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট, এটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট, সেটাকে একবার প্লাস করতে হয় একবার মাইনাস করতে হয়, করে 2 এ দ্বারা ভাগ করে দিতে হয়। তো আমরা এখানে রুটের যে ফর্মুলা সেটা বিল্ড করলাম। এই যে দুইটা হচ্ছে আমাদের রুটের ফর্মুলা। যদি আমাদের যে ডিটারমিনেন্টের মান আছে সেই মানটা যদি 0-এর চেয়ে বড় হয় তখন হচ্ছে আমাদের আউটপুটের 2 রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুটস থাকবে, তাদের ধর্ম হচ্ছে এটা। যদি তারা হচ্ছে 0 সমান হয় তাহলে হচ্ছে আমাদের যে আউটপুট আসবে তাদের হচ্ছে যে রেজাল্ট আসবে 2 রিয়েল অ্যান্ড আইডেন্টিক্যাল রুটস। হ্যাঁ, আর যদি হচ্ছে আমাদের মাইনাসে আসে বা নেগেটিভ আসে তখন তারা হচ্ছে আমাদের কমপ্লেক্স রুটস। ঠিক আছে, তো আমরা এখন সেভাবে আমাদের যে রুট আসবে সেটাকে আমরা প্রিন্ট করে দেবো। তো এখান থেকে আমরা রুটকে ক্যালকুলেশন করে নিয়েছি, এই যে এখানে ক্যালকুলেশন করে নিয়েছি এবং আমরা এখানে √1 কে প্রিন্ট করতেছি, √2 কে প্রিন্ট করতেছি, সব জায়গায় একই অবস্থা। এই জায়গায় আমরা একবার ক্যালকুলেশন করে নেব, নেওয়ার পরে আমরা সেগুলোকে এই যে প্রিন্ট করে দিচ্ছি, এটাকে প্রিন্ট করতেছি, এটাকে প্রিন্ট করতেছি। দেন হচ্ছে আমরা এখানে আবার হচ্ছে রুটকে ক্যালকুলেট করতেছি, ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট, যেহেতু কমপ্লেক্স রুট আমাদের দুইটা পার্ট থাকবে, ইমাজিনারি এন্ড রিয়েল। সো আমরা সেগুলোকে প্রিন্ট করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। এটা আরো অনেকভাবে করা যায়, আরো সহজভাবে করা যায়। যদি হচ্ছে তোমরা কিছু লাইন স্কিপ করো এটাতে তোমাদের মার্কস কাটার সম্ভাবনা থাকে, কিন্তু এভাবে যদি করো তোমাদের মার্কস কাটার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা 100% অ্যাপ্রোপ্রিয়েট মেথড। সো আমি এটাই দেখালাম। ঠিক আছে, তো পরের প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রেড টেবিল, যেটা আগের বার আমরা করছিলাম সেটা হচ্ছে নেস্টেড ইফ দ্বারা। এবার আমরা করবো সেটা সুইচ কেস কন্ট্রোল স্ট্রাকচারের দ্বারা। ঠিক আছে, তো সুইচ কেস কন্ট্রোল স্ট্রাকচারে যদি আমরা মুভ করি, এখানে আমাদের কি আছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রেড ইউজিং এ সুইচ কন্ট্রোল। সুইচ কন্ট্রোলে কি হয়? সুইচ কন্ট্রোলে জাস্ট আমরা হচ্ছে একটা করে ইনপুট দিই, সেটার সাথে যদি আমাদের কেস ম্যাচ করে, সুইচ কন্ট্রোলে আমাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সুইচ আমরা যেটার মাধ্যমে সুইচ করতেছি, একটা হচ্ছে কেস, একটা হচ্ছে ব্রেক। যদি কেস ম্যাচ করে তাহলে হচ্ছে প্রিন্ট হবে, আর ব্রেক প্রিন্ট হওয়ার পরে সেটা ব্রেক হয়ে যাবে। যদি কোনো কেসে ম্যাচ না করে তখন হচ্ছে ডিফল্টে আসবে, ডিফল্টে এসে ডিফল্টে যে মেসেজ আছে সেটা প্রিন্ট হবে এবং ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের এই যে গ্রেড ক্যাটাগরি সেটা পাঠাতে হচ্ছে এখানে। ঠিক আছে, আমাদের গ্রেড ক্যাটাগরি কতগুলো আছে? আমাদের ক্যাটাগরি আছে এখানে 4টা। ধরে নিলাম এটা আমাদের 0 ক্যাটাগরি, এটা আমাদের 2 ক্যাটাগরি, এটা আমাদের 3 ক্যাটাগরি, এটা আমাদের 4 ক্যাটাগরি। ঠিক আছে, তো সেভাবে যদি আমরা এখানে যদি এখন আমরা ইনপুট নেই সাবজেক্টগুলোর মার্কস ইনপুট নিছি আমরা কয়টা সাবজেক্ট? 3টা সাবজেক্ট। 3টা সাবজেক্টের মার্কস আমরা ইনপুট নিছি এবং সেগুলোকে আমরা একটা অ্যারের ভিতরে রেখেছি। এখন অ্যারের ভিতর থেকে আমরা কি করছি? আমরা ভ্যালুগুলোকে ডাকতেছি। ঠিক আছে, ভ্যালুগুলোকে ডাকার পরে আমরা এখন সেই ভ্যালুগুলোর করেসপন্ডিং এ তাদের যে রেঞ্জ আছে, এই যে এই জায়গায় আমরা হচ্ছে রেঞ্জের জন্য একটা ইফ কন্ডিশন দিছি, তাদের রেঞ্জ অনুযায়ী আমরা তাদের হচ্ছে গ্রেড ক্যাটাগরিতে সিলেক্ট করতেছি। তাদের মান যদি হচ্ছে 0 থেকে 39-এর মধ্যে হয় তখন আমরা ক্যাটাগরি 0-তে রাখতেছি। যদি তাদের মান 40 থেকে 59-এর মধ্যে হয় তখন তাকে আমি ক্যাটাগরি 1-এ রাখতেছি। যদি তাদের মান 60 থেকে 79-এর মধ্যে হয় তখন ক্যাটাগরি 2-তে। যদি তাদের মার্ক 80 থেকে 100-এর মধ্যে হয় তখন তাদের হচ্ছে ক্যাটাগরি 3-তে। আর যদি হচ্ছে কোনোটাই না হয়, অর্থাৎ ইনভ্যালিড ইনপুট দেয়, ইনভ্যালিড ইনপুট মানে হচ্ছে মাইনাস কোনো নাম্বার দেয় অথবা গ্রেটার দ্যান 100 দেয়, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কোনো নাম্বার না দেয়, তখন আমরা তাদের ক্যাটাগরি দিচ্ছি -1। ঠিক আছে, এখন যদি আমরা সুইচ কেসের মধ্যে গ্রেড ক্যাটাগরিতে পুশ করে দিতে পারি বা পাস করে দিতে পারি তখন আমরা কি করব? আমরা এখানে ডিফল্ট কিছু কেস আমরা এখানে সিলেক্ট করে রাখছি। ঠিক আছে, এখানে কি হচ্ছে? গ্রেড ক্যাটাগরিতে চলে আসছে, গ্রেড ক্যাটাগরি ধরে নিলাম এখান থেকে 0 আসছে তখন কেস 0-র সাথে সে মিলাবে, কেসের পরে যে নাম্বারটা আছে সেটার সাথে মিলাবে। এখানে 0 আসছে, এইটা এখানেও 0 আছে, তার মানে দুইটা ম্যাচ করছে, তখন কি প্রিন্ট করবে? এটাকে প্রিন্ট করবে এবং ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে গিয়ে আবার ফর লুপে চলে আসবে সে। ঠিক আছে,
তারপরে কি হবে, যদি হচ্ছে জিরো না হয়, ধরে নিলাম সে হচ্ছে ওয়ান ক্যাটাগরির স্টুডেন্ট, তখন সে কি করবে, কেস জিরোর সাথে ম্যাচ করতেছে না, তার মানে কি সে পরের কেসে আসবে, কেসের পরে এখানে ওয়ান আছে, আমাদের ইনপুটও হচ্ছে ওয়ান, গ্রেড ক্যাটাগরির মানও হচ্ছে ওয়ান, তখন কি ওয়ান ওয়ান ম্যাচ করছে, আমাদের প্রিন্ট হবে কি এইটা, তারপরে প্রিন্ট হওয়ার পরে ব্রেক হয়ে যাবে, আবার আইটারেটিভ হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের চারের আগ পর্যন্ত যাচ্ছে, তার মানে কি এটা আমাদের তিনবার লুপটা ঘুরবে, কারণ হচ্ছে আমাদের তিনটা সাবজেক্ট আছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা গ্রেডকে আউটপুট আসা হিসেবে দেখতে পারি ইউজিং সুইচ কন্ট্রোল। তো এবার আমরা হচ্ছে ফল টু এশিয়ার ফাইনাল কোশ্চেনটা দেখবো। এই কোশ্চেনটাতেও ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমাদের থিওরিটিক্যাল। সো আমাদের হচ্ছে বুলিয়ান থেকে কিছু পার্ট আছে, বুলিয়ান থেকে পার্ট যেগুলো আছে সেটা হচ্ছে একের এ আর একের বি। তো একের এ কি বলছে, দ্য ম্যানুফ্যাকচারার হ্যাজ ডিজাইন্ড এ লজিক সার্কিট দ্যাট ইজ নট কস্ট ইফেক্টিভ, ঠিক আছে। To address this issue, we'll derive the Boolean function represented by the circuit and then minimize the redundancy to simplify and to make it cost effective. ঠিক আছে, আমাদের হচ্ছে এটা আমাদের গিভেন বুলিয়ান সার্কিট, আমাদের মেইন কাজ হচ্ছে এটাকে মিনিমাইজ করে আমাদের হচ্ছে আরেকটা বুলিয়ান সার্কিট আমাদের এখানে ড্র করতে হবে, এটাই এখানে, ঠিক আছে। তো এই জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে, যে আমাদের এইটার এই যে ফাইনাল যে আউটপুট, এই যে এই অংশটার যে আউটপুট আছে, এই আউটপুটটা আমাদের বের করতে হবে। যদি আমরা এই অংশের আউটপুটটা বের করতে পারি, এই যে এই অংশে যে আউটপুট আছে, এখান থেকে তো একটা আউটপুট আসবে, এখান থেকে একটা আউটপুট আসবে, তারপরে এই দুইটা মিলে এখানে একটা আউটপুট দিবে। এই আউটপুটটাকে যদি আমরা কোনোভাবে মিনিমাইজ করতে পারি বা সিম্পলিফাই করতে পারি, সিম্পলিফাইড রূপ যেটা আসবে সেইটা থেকে যদি আমরা হচ্ছে এখন হচ্ছে গেটটা তৈরি করি বা আমাদের যে লজিক সার্কিট আছে সেটা যদি বিল্ড করি, তখন হচ্ছে আমাদের প্রোগ্রামটা হবে হচ্ছে কস্ট ইফেক্টিভ বা আমাদের সার্কিট হবে কস্ট ইফেক্টিভ। তো আমাদের হচ্ছে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের যে সার্কিট আছে, যে সার্কিট আছে, এই যে যে গিভেন সার্কিট, এই গিভেন সার্কিটের জন্য যে এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি সেটা। তো আসা যাক, এটা হচ্ছে আমাদের ওই সার্কিটটা। তো এই সার্কিটটা একটু যদি আমরা দেখি, যে এ আর বি এর কি হচ্ছে এখানে এন্ড হচ্ছে, তারপরে কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে সি প্রাইম, এখানে সি বি, সি আর বি এর হচ্ছে এন্ড হচ্ছে, দেন হচ্ছে এই দুইটা রেজাল্টের মধ্যে আবার অর হচ্ছে, দেন এই সি আর এ রেজাল্টের মধ্যে আবার হচ্ছে এন্ড হচ্ছে, এ রেজাল্ট আর এ রেজাল্টের মধ্যে আবার হচ্ছে অর হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যে অরিজিনাল এক্সপ্রেশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্কিট, এই সার্কিটের এগেইনস্টে আমাদের অরিজিনাল এক্সপ্রেশন হচ্ছে এটা। তো আমাদের কি করতে বলছে, আমাদের কাজ হচ্ছে এখন এই অরিজিনাল এক্সপ্রেশনটাকে আমরা হচ্ছে মিনিমাইজ করব, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা এটাতে আসলাম, দেন হচ্ছে আমরা লজিক সার্কিটে ড্র করবো এভাবে, ঠিক আছে। তো আমাদের এটাতে আমরা যদি এভাবে লিখি, এ বি প্লাস সি ইন্টু সি বি প্লাস সি প্রাইম ওয়ান, ঠিক আছে। সি প্রাইম ওয়ান মানে কি, সি প্রাইম ওয়ান মানে হচ্ছে সি, সি প্রাইম, ঠিক আছে। কোনো কিছুকে যদি আমি ওয়ান দ্বারা গুণ করি তাহলে সেটাই থাকে, যদি এখানে সি থাকতো তাহলে সি থাকতো এখানে, ঠিক আছে। তারপরে এ বি প্লাস সি ইন্টু সি বি প্লাস সি প্রাইম, আমরা হচ্ছে এই ফর্মটা পেলাম। এখন এখান থেকে যদি আমরা দেখি যে এ বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, এখানে আমরা কি কি খাটাইছি, এখানে আমরা এই পোস্টুলেটটা খাটাইছি, এই পোস্টুলেটটা কি, এ বি প্লাস এ প্রাইম ইকুয়াল বি প্লাস এ প্রাইম। সো এখানে কি আছে আমাদের, এখানে আমাদের আছে হচ্ছে যদি আমরা দেখি সিবি প্লাস সি প্রাইম, সিবি প্লাস সি প্রাইম আছে এই যে এরকম, এবি প্লাস এ প্রাইম যেরকম ছিল, তো সেটাকে আমরা বি প্লাস সি প্রাইম দ্বারা রিপ্লেস করছি, এখানে বি প্লাস এ প্রাইম দ্বারা রিপ্লেস করছে, মেইন যে আমাদের সূত্র আছে সেটাতে। তারপরে আমরা কি করছি, এটাকে আমরা গুণ করে দিছি, এই অংশটাকে গুণ করে দিছি, গুণ করে দিলে কি হচ্ছে সিবি প্লাস সি ইন্টু সি প্রাইম। এখন এবি প্লাস সিবি প্লাস সি ইন্টু সি প্রাইম, এখন সি ইন্টু সি প্রাইম, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা জিরো লিখতে পারি, কারণ এ যদি ওয়ান হয় তার মানে এ প্রাইম হচ্ছে জিরো, তার মানে জিরো আর ওয়ান এর গুণফল হচ্ছে জিরো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এইভাবে লিখলাম, দেন হচ্ছে আমরা জিরোটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। তো আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে এবি প্লাস সিবি। তো আমাদের এই যে এত বড় একটা জটিল একটা এক্সপ্রেশন থেকে আমরা এই যে একটা সিম্পলিফাইড এক্সপ্রেশন পেলাম। এখন আমরা এই এক্সপ্রেশন থেকে আমরা লজিক সার্কিটটাকে ড্র করব। আমাদের এখানে কি আছে, এ আর বি হচ্ছে এন্ড আকারে আছে, এ আর বি আমরা হচ্ছে এন্ড গেটের মাধ্যমে যুক্ত করলাম, তার মানে এখানে আমাদের আসতেছে কে, এ, আর এখানে হচ্ছে বি, ঠিক আছে। এই ক্ষেত্রে সি আর বি এন্ড আকারে আছে সি, আর এখানে আসতেছে বি। সি আর বি আর এ আর বি এরা আবার হচ্ছে অর অপারেশনে আছে, মানে যুক্ত আছে যোগ সাইন দ্বারা বা প্লাস সাইন দ্বারা। সো এখানে হচ্ছে আমরা একটা অর গেট দিছি, অর গেটের মাধ্যমে এটা এ বি প্লাস সিবি তে রূপ নেবে। আশা করি বুঝতে পেরেছো। সো এটা এতটুকুই। এরপরে যে প্রবলেমটা আছে, পরের প্রবলেমটাতে কি বলছে, ইউজিং বুলিয়ান আইডেন্টিটিস রিডিউস দ্য গিভেন বুলিয়ান এক্সপ্রেশন, নাও এক্সপ্লেইন দ্য কম্পারিজন বিটুইন দ্য সিম্পলিফাইড এন্ড অরিজিনাল এক্সপ্রেশন। তার মানে কি, এটাকে আমাদের প্রথমে সিম্পলিফাই করতে হবে, দেন আমাদের বলতে হবে যে এটার সাথে এটা সাথে আমাদের যে সিম্পলিফাইড এক্সপ্রেশন আছে সেটার তুলনা কি, কেন আমরা সিম্পলিফাই করলাম, সেটার লাভ কি আমাদের, তাই না। তো এই জন্য আমরা কি করছি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড যেটা ছিল সেটা আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে। তো
তো আমাদের পোস্টুলেট অনুযায়ী a প্লাস a সমান কিন্তু হচ্ছে এই হয়। সো আমাদের ওয়াই জেড কে আমরা মার্জ করে ওয়াই জেড লিখতে পারি। দুইটা ওয়াই জেড যেহেতু আছে আমরা দুইটাকে মার্জ করে একটা ওয়াই জেড লিখলাম। তারপরে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় এইরকম। এখন আমরা যদি ওয়াই জেড আর এক্স ওয়াই জেড থেকে ওয়াই জেড কে কমন নেই, তখন হচ্ছে আমাদের থাকে হচ্ছে ওয়ান প্লাস এক্স। এখন সামথিং প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস এ মানে হচ্ছে আমাদের পোস্টুলেট অনুযায়ী ওয়ান, ঠিক আছে। সো আমরা এখানে ওয়ান দিতে পারি। সো এখানে ওয়ান দিলে সো এখানে আমাদের কি একটা ওয়ান আছে, তো এটা দিয়ে যা না দিয়ে যা ওয়াই জেড ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়াই জেডই। সো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড হচ্ছে আমাদের এই যে আমাদের গিভেন যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনের আউটপুট, ঠিক আছে। এখন আমাদের কম্পারিজন করতে হবে যে আমাদের যে গিভেন এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশন আর আমাদের যে সিম্পলিফাইড এক্সপ্রেশন আছে দুইটার মধ্যে পার্থক্য কি। পার্থক্যটা কিন্তু আমাদের এই কোশ্চিনে দিয়ে আছে। কি কি পার্থক্য থাকতে পারে? যে লজিক সার্কিট দ্যাট ইজ নট কস্ট ইফেক্টিভ, এটা একটা অন্যতম একটা পার্থক্য, ঠিক আছে। তো কস্ট ইফেক্টিভনেস এর জন্য আমাদের কি কমপ্লেক্স যে সার্কিট কমপ্লেক্স যে এক্সপ্রেশন গুলো আছে সেগুলোকে আমাদের সিম্পলিফাইড করতে হয়। দেন হচ্ছে আমাদের সার্কিটের যে কমপ্লেক্সিটি আছে সেটাকে আমরা রিডিউস করতে পারি আমরা সিম্পলিফিকেশনের মাধ্যমে। দেন হচ্ছে আমাদের এই যে এত বড় একটা সার্কিট, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের বিশাল বড় একটা সার্কিট, এটার এগেনস্টে আমরা যে সার্কিটটা আগাইছিলাম এই যে এই সার্কিটটা এটার এগেনস্টে কত ছোট না। তার মানে কি এইখানে আমাদের পারফরমেন্স এইটাতে ভালো হবে নাকি এইটাতে ভালো হবে? এটা তো জটিল সার্কিট, জটিল সার্কিটে পারফরমেন্স ভালো হবে নাকি আমাদের সিম্পলিফাইড সার্কিটে পারফরমেন্স ভালো হবে? অবশ্যই আমাদের সিম্পলিফাইড সার্কিটে পারফরমেন্স ভালো হবে। দেন আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি যে হচ্ছে ইরর ডিটেকশন ইরর ডিডাকশন। তো ইরর রিডাকশন। সো আমরা হচ্ছে একটা কমপ্লেক্স এক্সপ্রেশনকে আমরা যদি সিম্পলিফাই করি তার মাধ্যমে আমরা হচ্ছে ইররকে রিডিউস করতে পারি। সো এগুলো আমরা হচ্ছে এখানে লিখে দিব, বাকিটুকু হচ্ছে আমাদের পুরাটাই হচ্ছে থিওরিটিক্যালটা তোমরা ভালোভাবে পড়বে। তো বেস্ট অফ লাক, সবাইকে ধন্যবাদ।